খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত এখনো হয়নি, সংবাদ সম্মেলনে জানিয়েছে বিএনপি। হাসিনা, রেহানা, টিউলিপ সহ 17 জনের প্লট দুর্নীতির আরেক মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ, আগামীকাল রায় ঘোষণা। হাজিরা দিয়ে ফেরার সময় খুলনায় আদালতের সামনে 2 সন্ত্রাসীকে হত্যা, কুড়িগ্রামের নাগেশ্বরীতে সংঘর্ষে নিহত 3। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি, জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসাধীন এভার কেয়ার হাসপাতালের সামনে অযথা কাউকে না যাওয়া এবং ভিড় সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। তারেক রহমানের দেশে ফেরার প্রশ্নে রিজভী বলেন, উপযুক্ত সময়েই দেশে আসবেন তারেক রহমান। এদিকে বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে 2 সপ্তাহ ব্যাপী বিএনপির দলীয় কর্মসূচি আপাতত স্থগিত রাখার কথাও জানান রিজভী আহমেদ। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেননি। সেখানে চিকিৎসকরা তো কর্তব্যরত আছেনই, আমি তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি। যথাসময়ে এবং যখন হবে মানে উপযুক্ত মনে হবে ওনার আসার, সেটা তিনি করছেন। এবং মানে তার মায়ের জন্য, আমাদের চেয়ারপারসনের জন্য তিনি উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন। আমি যতটুকু জানি প্রতি মুহূর্তে দায়িত্বরত চিকিৎসকদের সাথে তিনি সবসময় কথা বলছেন এবং তাকে বিদেশ নিয়ে যাওয়ার ব্যাপারে তার শারীরিক অবস্থা কখন কিভাবে হবে এই নিয়ে আমি বলবো যে উনি ঘুমানোর সময় পায় কিনা সন্দেহ রয়েছে। দর্শক, এভার কেয়ার হাসপাতালে আছেন বিশেষ প্রতিনিধি আহমেদ সরওয়ার, সরাসরি কথা বলবো তার সাথে। সরওয়ার, নিশ্চয় শুনতে পাচ্ছেন, এভার কেয়ার হাসপাতালে আছেন আপনি এখন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবশেষ আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। সবশেষ অবস্থা হচ্ছে যে এতক্ষণ আমরা আগের নিউজগুলোতে যেরকম বলেছিলাম যে খালেদা জিয়া আগের তুলনায় স্থিতিশীল আছেন, এটাই এখন আজকে দুপুরের পরে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা এসেছিলেন। চট্টগ্রামের সাবেক মেয়র মীর নাসির এসেছিলেন সাবেক নাটোরের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, খুলনার নজরুল ইসলাম মঞ্জু, সিলেটের মুক্তাদির চৌধুরী এবং কায়ুম সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা এসেছিলেন। তারা ভিতরে গিয়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসকদের সাথে কথা বলেছেন বলে বেরিয়ে এসে আমাদেরকে জানিয়েছেন। তারা যেটা বলছিলেন যে ডাক্তারও বলেছেন যে গত কয়েকদিনের তুলনায় তার অবস্থা স্থিতিশীল আছে, যেটা ডাক্তারি ভাষায় আর কি। অর্থাৎ আগের চেয়ে যে খুব ভালো হয়েছে তাও বলা যাবে না, আবার আগের চেয়ে খারাপ হয়েছে তাও বলা যাবে না। তারা শুধু বলেছেন যে ডাক্তার বলেছেন তাদের চেষ্টা তারা করে যাচ্ছেন। তারা শুধু দেশবাসীর কাছে দোয়া চান যেন দ্রুতই খালেদা জিয়া সুস্থ হয়ে আবার দেশের মানুষের কাছে ফিরে আসেন। তবে এতক্ষণ আমরা যেগুলো বলেছিলাম আমরা বিভিন্ন সূত্র থেকে, এখন সেটা কেন্দ্রীয় নেতারা এসে আমাদেরকে জানিয়েছেন ডাক্তারের বরাত দিয়ে। তাতে যেটা বলা যায় যে আগের চেয়ে কিছুটা আগের চেয়ে আর খারাপ হয়নি খালেদা জিয়া, এটাই হচ্ছে এখন পর্যন্ত আসার কথা। তবে হয়তো যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো আপডেট থাকে তবে নিশ্চয়ই ডাক্তার AJM জাহিদ হোসেন গণমাধ্যমকে জানাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ সরওয়ার, আপনি তথ্য সংগ্রহে থাকুন, প্রয়োজনে আবারও সংযুক্ত হব। এভার কেয়ার থেকে জানাচ্ছিলেন সহকর্মী। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দুর্নীতি দমন কমিশনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে রায় আগামীকাল ঘোষণা করা হবে। ঢাকার 4 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন। 18 নভেম্বর এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করেন আদালত। মামলায় মোট 32 জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। গত 31 জুলাই এই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরু আদেশ দিয়েছিলেন আদালত। অভিযোগ গঠনের সময় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক 6টি মামলা করে দুদক।
জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার অভিযোগে জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। কিন্তু নিজেকে নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালে অভ্যুত্থানকে সো কল্ড মন্তব্য করেন ইনু। অভিযোগ গঠন পুনর্বিবেচনার আবেদন করেন তার আইনজীবীরা। রোববার ট্রাইব্যুনালে আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি করেন ইনুর আইনজীবীরা। এ সময় তারা দাবি করেন ইনুর বিরুদ্ধে হত্যায় সংশ্লিষ্টতার কোনো প্রমাণ দেখাতে পারেনি প্রসিকিউশন। তবে আবেদনের বিরোধিতা করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, জুলাই অভ্যুত্থান নিয়ে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করায় ইনুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা উচিত। পরে রিভিউ আবেদন খারিজ করেন ট্রাইব্যুনাল। সোমবার থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এই মামলায়। এদিকে টেলিভিশন টকশোতে ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগ ওঠায় বিএনপি নেতা ফজলুর রহমানকে ৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় ফজলুর রহমানের ওকালতির লাইসেন্স আছে কিনা প্রসিকিউশনের কাছে জানতে চান ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান। জুলাই অভ্যুত্থানের সময় চাংখারপুলে ৬ জনকে হত্যার মামলায় আসামি আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষীর জন্য ৮ ডিসেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল ১। যেটার ব্যাপারে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা তীব্র আপত্তি জানিয়েছি। একটা হচ্ছে তারা এই সরকারের আইন প্রণয়নের ক্ষমতা, অর্ডিন্যান্স জারির ক্ষমতা, সেটাকে তারা বলার চেষ্টা করেছেন, এটা যথার্থ না। একটা জায়গায় তারা জুলাই বিপ্লবকে, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেটাকে তারা সো কল্ড বলার চেষ্টা করেছেন। এবং এই দুটো শব্দ বলার মাধ্যমে আমরা বলেছি যে তারা শুধুমাত্র আদালতের অবমাননা করেনি, একই সাথে রাষ্ট্রদ্রোহিতা এবং জুলাই বিপ্লবকে ছোট করা, এটা সেডিশাস, কন্টেমশাস এবং এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। তারা রাষ্ট্রের অস্তিত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। খুলনা জেলা ও দায়রা জজ আদালতের সামনে হাজিরা দিয়ে ফেরার সময় দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে ২ সন্ত্রাসী নিহত হয়েছে। দুপুরে অস্ত্র মামলায় হাজিরা দিতে গিয়ে খুলনায় হত্যাকাণ্ডের শিকার হয়েছে সন্ত্রাসী পলাশ বাহিনীর সহযোগী হাসিব ও রাজন। প্রত্যক্ষদর্শীরা জানায় তাদেরকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি ও পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরিস্থিতি বুঝে ওঠার আগেই খুনিরা হেলমেট পরে মোটরসাইকেলে পালিয়ে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খুনিদের শনাক্ত করার চেষ্টা করছে। ঘটনার পর থেকে আদালত পাড়ায় আতঙ্ক নেমে আসে। এদিকে খুনিদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে বলে জানিয়েছে কেএমপি। দর্শক, এই মুহূর্তে আদালত চত্বরে আছেন খুলনা প্রতিনিধি আতিয়ার পারভেজ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আতিয়ার, আদালত প্রাঙ্গণে এই হত্যাকাণ্ড আসলে কারা ঘটিয়েছে, এ বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে আমাদের জানাবেন। হাসিব এবং রাজীব হত্যাকাণ্ডের ব্যাপারে সর্বশেষ আমরা যে তথ্য জানতে পেরেছি তা হলো তারা দুজনই প্রতিপক্ষ চরমপন্থী গ্রুপের হাতে তারা নিহত হয়েছে, মূলত মাদক ব্যবসার দ্বন্দ্বকে কেন্দ্র করে। এমন তথ্যই কেএমপি পুলিশের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। এছাড়া তারা দুজনই মূলত একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আজ সকালে এই ঘটনাস্থলে এসেছিল। এ সময় পেতে থাকা তার প্রতিপক্ষ গ্রুপের সন্ত্রাসীরা তাদেরকে গুলি এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তারা হত্যা করে পালিয়ে যায়। কেএমপির আরেকটি সূত্র জানিয়েছে তারা মূলত এই অস্ত্র মামলার পাশাপাশি আরো কয়েকটি হত্যা এবং মাদক মামলার আসামি বলে কেএমপি পুলিশ জানিয়েছে। এই হত্যাকাণ্ডের পর নগর জুড়ে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। কেএমপির পক্ষ থেকে বলা হয়েছে তারা খুনিদের ধরার জন্য সাঁড়াশি অভিযান শুরু করেছে নগর জুড়ে। খুলনা থেকে ডাবল হত্যাকাণ্ডের ব্যাপারে আমার কাছে এই ছিল সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে এক নারী সহ ৩ জন নিহত হয়েছেন। দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মানিক মুন্সির ছেলে এরশাদ আলী, মানিক মুন্সির বোন কুলসুম বেগম ও আলতাফ হোসেন। পুলিশ জানায় 18 শতক জমি নিয়ে দুপক্ষের বিরোধ অনেক দিনের। এরই জেরে রোববার দুপুরে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। ঘটনাস্থলে 2 জন হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। কমিশন নিরপেক্ষ ও শক্তিশালী না হলে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। বলেছেন, অনেকগুলো সুপারিশ করা হলেও বেশিরভাগই আরপিওতে রাখা হয়নি। সিডাপ মিলনায়তনে আয়োজিত সেমিনারে বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলো যদি পরিবর্তন না হয়, কোনো আইন করে পুলিশ আর্মি নামিয়ে কোনো কিছু।
নাগরিক সমাজকেও পক্ষপাতিত্ব ছাড়তে হবে, নির্বাচন কমিশনকেও হতে হবে নিরপেক্ষ। এ নিয়ে অনেক সুপারিশ করলেও তা উপেক্ষিত হয়েছে বলে আক্ষেপ তার। টেকসই গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার একটি নিরপেক্ষ সরকার। জনগণের আস্থা ও বিশ্বাস ফেরাতে হবে। গণতান্ত্রিক উত্তরণে কাঠামোগত সংস্কারও দরকার বলেও মন্তব্য করেন তিনি। রাজনীতি একটি ব্যবসায় পরিণত হয়েছে, এটিও একটি প্রতিবন্ধকতা বলে মত বদিউল আলম মজুমদারের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।